এসএসসি 2026-এর ঢাকা বোর্ডে কি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আসছিল ওগুলোর সমাধান আজকের ক্লাস আমরা কমপ্লিট করব। মোট 15টা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ছিল। তুমি দেখো তো তুমি কয়টা পারতা। এখন যদি আমরা এইখানে প্রথমে ক নাম্বারটার দিকে তাকাই, এটা আমাদের বীজগাণিতিক রাশি থেকে হয়েছে তৃতীয় অধ্যায়, দেখেই বোঝা যায়। এখানে x+1/x এর মান 5 দিয়ে দিয়েছে, আমাদের কাছে এইটুকের মান জানতে চেয়েছে। তো এটা দিয়ে শুরু করি। খুব সিম্পল একটা প্রশ্ন ছিল। প্রথমে তুমি করবা, দেওয়া আছে মানটা তোলো। দেওয়া আছে কি দেওয়া আছে, x প্লাস এর 1/x ইজ ইকুয়াল টু 5। আচ্ছা, যেটার মান বের করতে বলছো এখানে কি দেওয়া, এক্স স্কোয়ার মাইনাসের 1/x স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর সূত্রটা আমরা সবাই জানি, একবারে a প্লাসের বি আর একবারে মাইনাসের বি। তো আমাদের কাছে তো প্লাসের মান আছে, মাইনাসের মান তো নাই। এই যে এটা হচ্ছে আমাদের প্লাসের মান, কিন্তু আমাদের কাছে মাইনাসের মান কই, নাই তো। তো মাইনাসের মানটা বের করি। আমরা একটা সূত্র জানি, a মাইনাস বি হোল স্কোয়ারের, আগে এখানে লিখি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হইতেছে a প্লাসের বি হোল স্কোয়ার মাইনাসের 4ab। এটা আমরা বলি মান নির্ণয়ের সূত্র। তো এটা ব্যবহার করে খুব ইজিলি আমরা প্লাসেরটার হেল্প নিয়ে মাইনাসেরটার মান বের করতে পারি। তো এই কাজটাই করতেছি। x প্লাসের 1/x, এটার a ধরছি, এটার b ধরছি, তো সেই ক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 4ab। এই গেল আমাদের a, এই গেল b। এটা কাটা, এটার মান কত 5, তার উপরে স্কোয়ার, এটা 4, এখানে হয়ে গেল আমাদের 25, এখানে 4, এখানে বিয়োগ করলে থাকলো 21। আমরা এখানে পেয়েছি x মাইনাসের 1/x হোল স্কোয়ার। আমাদের তো হোল স্কোয়ার প্রয়োজন নেই, তো হোল স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কি করি, রুট করি বা বর্গমূল বলি যেটারে। সাইড নোট, বর্গমূল করে তো x মাইনাস 1/x এর মান √21 পাওয়া গেল। এটা যদি আমরা রুট থেকে ভাঙাইছে দশমিকের মান এসে পড়ে, তো এই জন্য এমনই রেখে দেবো, দশমিকে নেওয়ার প্রয়োজন নাই। এরপরে আমাদের কাছে যেটা জানতে চেয়েছে, তো লিখে দিলাম আমাদের প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাসের 1/x স্কোয়ার, এটা আমাদের এর উপর স্কোয়ার, মাইনাস এটা আমাদের ভি এর উপর স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, একবারে এ প্লাসের বি আর একবারে মাইনাসের বি। এর জন্য তো আমরা এতক্ষণ এত কিছু করে মাইনাসের মানটা বের করলাম। তো এখানে সূত্রটা লিখি, একবার এ প্লাসের বি আর একবার এ মাইনাসের বি। প্লাসেরটার মান কত 5, আর মাইনাসেরটার মান আমরা কত বের করছি, √21। গুণ করলে কত হবে, এটাই তো হইব। শেষ, কমপ্লিট। এই যে এইটুকুই ছিল। এখন সি কিউগুলি আজকের ক্লাস আমরা কমপ্লিট করতেছি, ঠিক আছে। এরপরে তোমরা কি এস কিউগুলি আজকের ক্লাস আমরা কমপ্লিট করতেছি। এরপর তোমরা কি সি কিউগুলির সমাধান চাও? যদি চাও তাহলে একটা কমেন্ট করে দিও, কোন বোর্ডের কত নাম্বার সমাধান চাও কমেন্ট করে দিও। যে কমেন্ট বেশি পাওয়া যাবে ওগুলোর সমাধান আমরা আগে নিয়ে আসবো সবগুলি, কোনো প্রবলেম নাই। কিন্তু যে কমেন্ট বেশি পাওয়া যাবে ওগুলোর সমাধান তুমি তত তাড়াতাড়ি পাইবা। এরপর ক নাম্বার তো বুঝছি, একদম সিম্পল অঙ্ক ছিল। খ নাম্বারটার দিকে তাকাই, খ নাম্বার দেখে বোঝা যেতেছে এটা আমাদের তৃতীয় অধ্যায় থেকেই হয়েছে। তৃতীয় অধ্যায় থেকে তাহলে কয়টা হয়েছিল, আপাতত চোখের দেখে মনে হইতেছে 2টা না 3টা। এই যে এটাও কিন্তু আমাদের 3.3। আগে খ নাম্বার করি, ধাপে ধাপে আমরা আগাইতেছি। এখানে কার মান দেওয়া আছে, p+1/p এর মান 4 দেওয়া আছে, আমাদের কাছে এইটুকের মান জানতে চেয়েছে। তো প্রথমে আগে দেওয়া আছে মানটুক তোলো। দেওয়া আছে কি দিয়ে দিছে, p প্লাস এর 1/p ইজ ইকুয়াল টু 4, এটার মান দরকার। তো লিখে দাও প্রদত্ত রাশি p⁶ প্লাস এর 1/p³। আমরা নিচের হরের সাথে লবের পদ যদি একাধিক থাকে আমরা চাইলে ইজিলি আলাদা আলাদা করে লিখতে পারি না। যেমন লবে আমাদের পদ আছে 1টা 2টা, তো আমরা কি করলাম, প্রথমে p⁶ এর সাথে নিচের হরের লিখে দিলাম, কোন চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম, আবার 1 এর সাথেও লিখে দিলাম। এখানে কাটলে উপরে আছে 6টা, নিচে আছে 3টা, অবশ্যই উপরে 3টা থেকে যায়, নিচে কিছু নাই, এই জন্য নিচে কিছু লিখিও নাই। 1/p³, এটা কি a³ + b³ এর সূত্রটা না, a³ + b³ এর উৎপাদকের সূত্র কি, উৎপাদক এটা প্রয়োজন নেই, আমাদের এখানে মান দেওয়া আছে, এজন্য আমরা ইউজ করব মান নির্ণয় সূত্র। মান নির্ণয় সূত্রটা কি, a প্লাস এর v হোল কিউব মাইনাস এর 3ab ইন্টু a প্লাস এর v। তো এটা আমাদের a, এটা আমাদের v, সূত্র মতে p প্লাস এর 1/p হোল কিউব মাইনাস এর 3ab, এই গেল a, এই গেল v ইন্টু a প্লাস এর v। এটা কাটা, এটার মান কত 4, উপরে কি আছে কিউব, এটার মান কত 4 দিয়ে দিলাম, 4 এর কিউব কত 64, 3 4 কত 12, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে এখানে হয়ে গেল 2, এখানে হয়ে গেল 5, অ্যান্সার শেষ 52। কি সিম্পল ছিল না। তারপরে আমাদের গ নাম্বার, এটা আমাদের 3 অনুশীলনী, কিন্তু এটা আমাদের 3.3 এর, সম্ভবত 3.3 এরই,
কারণ 3.4 কিছু উৎপাদক আছে, কিন্তু ওগুলো সব সমাধান করার লাগে আমাদের ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে। এই সবগুলি ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে তুমি পেয়ে যাবা। আমাদের চ্যানেলে আমরা প্রতিটা অধ্যায় একদম বিস্তারিত সমাধান করছি। তুমি চ্যানেল খুঁজলেই পেয়ে যাবা, একদম প্লেলিস্ট আকারে দেখে নাও, তাহলে খুব ইজিলি তুমি প্রতিটা অধ্যায়ের একটা পরিপূর্ণ প্রিপারেশন নিতে পারবা। এখন 3 নাম্বারটার দিকে তাকাই। 3 নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করে এটা দেওয়া আছে, লিখলাম p⁴ - 27p² প্লাসের একটা 1। ওকে, এখন দেখো তো এটা একটা সূত্র আকারে সাজানো যায় কিনা। হ্যাঁ, এখানে বাদ দিছি কেন, সমান এটা আমি চাইলে কিন্তু স্কোয়ার আকারে লিখতে পারি, a স্কোয়ার। এটা চাইলে আমি b² আকারে লিখতে পারি, লিখে দিলাম b²। মাঝে প্রয়োজন শুধু 2ab। 2ab চিনছি না কোন সূত্রটা করছি, এই যেটা a² - 2ab প্লাস এর b²। এটা মূলত কার সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র। কিন্তু তো আমি এটাই এখানে করছি, এটার স্কোয়ার বানাইছি, এটার b² বানাইছি, মাঝে 2ab দিয়ে দিছি। কিন্তু কথা হইতাছে শুধু দিয়ে দিলেই তো হইব না, অঙ্কে তো ব্যালেন্সও করতে হইব। অঙ্কটা কি ব্যালেন্স হয়েছে কিনা একটু চেক করি। এটা থেকে এটা হয় কনফার্ম, এটা থেকে এটা হয় ঠিক আছে, কিন্তু এখানে আছে 27টা p², কিন্তু আমাদের হয়েছে মাত্র 2টা p²। আরও বাকি রয়েছে কয়টা, মাইনাসের 27টা থেকে মাইনাসের মাত্র 2টা লিখছি, আরও বাকি রয়েছে মাইনাসের 25টা, লিখে দিলাম এখানটাতে। এটা তো একটা সূত্রই, কার সূত্র, এই যে a - b হোল স্কোয়ারের। তো লিখে দিলাম a - b হোল স্কোয়ার। এটার কি লেখা যায়, 5p হোল স্কোয়ার। দেখো তো আরেকটা সূত্র হয়ে গেছে না, এই পুরোটার যদি এই চিন্তা করি এর উপর স্কোয়ার, এই পুরোটা যদি বি চিন্তা করি বি এর উপর স্কোয়ার, a স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। একবার a প্লাসের বি, আরেকবার a মাইনাসের বি, লেখা দেয় পুরোটা আমাদের a। এই যে লিখলাম আমরা, এই যে লিখলাম আমরা a, তারপর প্লাসের বি, তারপর আরেকবার এই যে আমাদের a, আর এই গেল আমাদের মাইনাস বি। একটু সাজাই লিখি, এইখানে দিলে হয়ে যাব। তা আমরা চাই একটু সুন্দর থাক বিষয়টা। আমরা সবসময় বড় যে পাওয়ার মানে ঘাতের দিক দিয়ে যে বড় তাই প্রথমে লিখি, ক্রমান্বয়ে আস্তে আস্তে ছোটগুলি লিখি। তো সবচেয়ে বড় p², তারপরে বড়কে প্লাসের 5p, কিন্তু এরপরে মাইনাসের 1, p² মাইনাসের 5p মাইনাসের একটা 1। আমাদের অ্যান্সার কমপ্লিট। বুঝতে কি পারছি, 3 নাম্বার কিন্তু শেষ। এরপর 4 নাম্বার কি দিয়ে দিছে, 4 নাম্বার প্রশ্নটা কি চিনি, দেখো দেখি চিনো কিনা। এমন প্রশ্ন কি তুমি করছো? যদি আমার চ্যানেলে তুমি নিয়মিত হয়ে থাকে তাহলে অবশ্যই জানো পরীক্ষার আগে এই প্রশ্নটা আমরা করাইছি। এসএসসি পরীক্ষার প্রস্তুতি যারা নিছো, তোমরা যারা 9-10-এ ছিলা তারাও কিন্তু আমার ক্লাসগুলি দেখছো, তারা জানো অবশ্যই এটা আমি গুরুত্ব সহকারে করাইছি। তো এটা একটু দেখাইনি, এটা কিভাবে করা যেতে পারে প্রশ্নটা বুঝি। এটা আমাদের 11 অধ্যায়ের প্রশ্ন, আমাদের ওই যে অনুপাতের যে অধ্যায়টা ছিল বীজগণিতীয় অনুপাত সমানুপাত, ওইটার। এখানে কি বলছে, 12% ক্ষতিতে একটি দ্রব্যের বিক্রয় মূল্য এত টাকা, মানে 12% ক্ষতি হয়েছে। 12% পার্সেন্ট কথার মানে হইতেছে 100। আমি এটা 100 টাকা দিয়ে কিনছি, এটা বিক্রি করে আমার 12 টাকা লস হয়েছে। বুঝছি ঘটনা, এটা আমি কিনছি 100 টাকায়, বিক্রি করে আমার 12 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমি কত টাকায় বিক্রি করছি বলো দেখি। আমি কিনছি 100 টাকায়, এটা আমি কিনছি 100 টাকায়, তোমার কাছে আমি 12 টাকা ক্ষতিতে বিক্রি করছি। তাহলে কয় টাকায় বিক্রি করছি, 100 থেকে 12 বাদ দিয়ে দাও, তাইলেই তো হইল। তাই এত সিম্পল জিনিস এটা। তো লিখে দিলাম, এই যে এখানে 12% ক্ষতিতে আমি বিক্রয় মূল্য বের করতেছি। 12% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য পার্সেন্ট যেহেতু অবশ্যই 100-র হিসাব, তো 100 থেকে আমি 12 বাদ দিয়ে দিলাম, এত টাকা। তাহলে এখানে কত হইলো, এখানে হয়ে গেল 8, এটা হয়ে গেল কত 2, 88 এত টাকা। বুঝছি না, এত টাকা, এটা আমাদের কি মূল্য, বিক্রয় মূল্য। কিন্তু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কি মূল্য, ক্রয় মূল্য। তো বুঝাই যাইতেছে আমি যখন জিনিসটা কিনছি 100 টাকায়, আমি বিক্রি করছি 88 টাকায়। বিক্রয় মূল্যটা 88 টাকা হলে ক্রয় মূল্য হইতেছে 100 টাকা। যেটা বের করতে বলে এই নিয়ম আমরা ছোট থাকতে শিখছি, ঐকিক নিয়ম, যেটা আসলে যেই নামে আমরা চিনি, যেটা বের করা লাগে সবসময় কিন্তু আমি পরে লিখি, হাতের ডানে লিখি। তো এখানটা তো সেম কাজ, আমাদের দরকার ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য হইব হাতের কই ডানে, আর বিক্রয় মূল্যটা হইব আগে। বিক্রয় মূল্য কয় টাকা, 88। তো লেখা দাও বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 88 টাকা হলে, টাকা হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই কম। তাহলে 100 আমরা 88 দিয়ে ভাগ দিয়ে দিলাম। এবার আমাদের বিক্রয় মূল্যটা তারা কত দিয়ে দিছে, বিক্রয় মূল্য দিয়েছে 264 টাকা। লেখা দাও 264 টাকা হলে ক্রয় মূল্য বেশি হওয়ার কথা, বেশি হলে কি করি গুণ, উপরে পাঠাই দিলাম।
এবার একটু ক্যালকুলেটর হেল্প নিয়ে নাও তো, দেখো তো কত বের হয়। এখানে আছে 100, তার সাথে গুণ হইতেছে 264, পুরোটারে ভাগ দিতে হইব 88 ধারা, দিয়ে দিলাম 300 টাকা। সিম্পল হিসাব, কত টাকা? 300 টাকা। বুঝছো না? খুবই সিম্পল জিনিস, এমন জটিল কিছুই না। শেষ, আমাদের চারটা কিন্তু শেষ হয়ে গেল। এবার দেখো উমো নাম্বারে, চিনছো না? দেখো তো উমো নাম্বার কোন অধ্যায়ের অঙ্ক, পারো আর না পারো তুমি দেখেই চিনছো এটা কোন অধ্যায়ের, আশা রাখি চিনছো, কারণ এইটুকু পড়ালেখা তো অবশ্যই করছো। এটা আমাদের সেট ফাংশন। সেট ফাংশন এমন একটা অধ্যায়, একদম ইজি একটা অধ্যায়। যারা দুর্বল স্টুডেন্ট আছো, সবল স্টুডেন্ট আছো, তাদের সকলের জন্য এই দ্বিতীয় অধ্যায় খুব একটা গুরুত্বপূর্ণ, খুব চমৎকার একটা অধ্যায়। অল্প কয়েকটা অঙ্ক করলেই হয়ে যায়। তো এটা থেকে আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নটা হয়েছিল, এফ অফ এক্স এর একটা সমীকরণ দিয়ে দিছে, এখানে এক্স এর জায়গাতে -3 বসায় বলছে পুরোটার মান 0 বের হইব। তাইলে এই যে একটা এ যে দিয়ে দিছে অজ্ঞাত জিনিস, এটার মান কত জানতে চেয়েছে। তো কি করা লাগে? নাম্বার প্রথমে আগে সমীকরণটা তোলো। সমীকরণ এটার মূলত আমরা ফাংশন বলি, দেওয়া আছে। তো তুলতেছি আমি এফ অফ এক্স সমান কি দিয়ে দিছে তারা, এক্স কিউব প্লাস এর 3x স্কোয়ার প্লাস এর ax প্লাস এর 9। এখন তারাই আবার বলছে যে এক্স এর জায়গায় তুমি -3 বসাই দাও। তো আমিও বসাই দিতেছি, এক্স এর জায়গায় মাইনাসের কত 3, যত জায়গায় এক্স আছে সব জায়গায় -3 বসাইতে থাকো। এক্স এর পরিবর্তে -3, তার উপরে আছে কিউব প্লাস এর 3, এক্স এর পরিবর্তে -3 উপরে একটা স্কোয়ার, বুঝতেছি তো? এক্স এর পরিবর্তে -3 উপরে কি ছিল, কিউব দিয়ে দিছি, প্লাসের মতো প্লাস, 3 এর মতো 3, এক্স এর পরিবর্তে এই যে -3 উপরে স্কোয়ার ছিল দিছি, এর মতো এ, এক্স এর মান কত -3 না, বসাইলাম প্লাসের 9, 3 বিজোড় পাওয়ার, তো মাইনাস কি বাদ হইব? অবশ্যই না। তো মাইনাসটা মাইনাসের মতো দিয়ে দিলাম। আর 3 এর কিউব কত 27, যদি ভুলা গিয়েও থাকো হাতে তো ক্যালকুলেটর আছে, কিউব কইরা নিবা, ঠিক আছে? তারপরে স্কোয়ার আছে, জোর পাওয়ার, মাইনাস বাদ, মাইনাসের চিন্তা করাই লাগবো না, মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, সরি, এরা মাইনাসে স্কোয়ার কারণে কি হয়ে গেছে প্লাস, আর এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। 3 আর 3 এর স্কোয়ার কত 9, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এর এক্স গুণ করছি এক্স হয়ে গেল 9 এর মতো 9, মাইনাসের 27, এখানে কত হইল 3 নং আবার 27, মাইনাসের ax প্লাসের একটা 9, প্লাসে মাইনাসে কেটে দিলাম, তো এখানে একটা 9 পাইছি আর মাইনাসের ax পাইছি। আসলে সামনে মাইনাস লেখা যায় তো, কিন্তু দেখতে ভালো লাগে না, এই জন্য কি করবা, প্লাসের গুলির সামনে লিখবা, মাইনাসের গুলির পরে দিয়ে দিবা। এরপরে তাকাই, তারাই তো বলছে যে এফ অফ -3 এর মান 0, কই আমাদের তো 0 বের হয় নাই, তো আমরা লিখলাম এফ অফ -3 সমান 0, আর আমরা এফ অফ -3 এর মান পেয়েছি এই যে এটা, তো এটা বসাই দিই। এ দেখো এটার মানে তো এটা, তো বসাই দিলাম। সুতরাং 9 মাইনাসের ax ইজ ইকুয়াল টু 0, এটাই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাব, প্লাস হয়ে যাব নাকি? আচ্ছা দেখো সহজ ভাষায় যদি আমরা বলি, আমাদের এখানে এই কি করছি আমি, দেখছো কি করছি, এখানে এক্স এর মান বসাই নাই, এক্স এর -3 না বসে আমি কি দিয়ে রাখছি, এক্স দিয়ে রাখছি। আরে কি করছি বুঝছি, কি করছি, এক্স এর মান তো 3 বসানোর কথা, -3 বসানোর কথা, তো বসাই দিলাম। এটা এখানে করি নাই, তো প্লাসে মাইনাসে কত মাইনাস, মাইনাসের 3a কত 3a, এখানে কত হইব তাইলে মাইনাসের 3a, এখানটা তো মাইনাসের 3a, কত বড় ভুলটা করছি, মাইনাসের 3a, মাইনাসের 3a, মাইনাসের 3a, বুঝছি তো? এখন আমাদের তো এর প্রয়োজন, তো একটা কাজ করি, 3 এই পাশে গুণ আছে, এই পাশে লিখে যাবো ভাগ, তো 9 এর 3 দ্বারা ভাগ করি, কত বের হইলো 3 বের হইব, তাহলে এর মান 3 জানছি, সুতরাং দিয়ে লিখে দাও a ইজ ইকুয়াল টু 3, আমাদের অঙ্ক কমপ্লিট। বুঝছি, সিম্পল জিনিস না, কিন্তু সিম্পল জিনিসও কিন্তু ভুল হইতে পারে, আমি মাত্র করছি, তো একটু সাবধানে করো, হ্যাঁ? তারপরে ও নাম্বার হইলো, এবার চ নাম্বারটার দিকে তাকাই। এই চ নাম্বারও তো আমাদের সেট ফাংশন থেকে দিয়ে দিচ্ছে, দেখছো কত গুরুত্বপূর্ণ অধ্যায়, ছোট্ট একটা অধ্যায়, কিন্তু এইখান থেকেই তুমি সংক্ষিপ্ততে 4 নাম্বার কমন পেয়ে গেছো, তো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, হ্যাঁ, খেয়াল দেয়া করতে হইব। আর যদি এই ক্লাসগুলি করতে চাও, একবারও আমাদের ইউটিউবেই খুঁজতে পারো, ইউটিউবে সব ক্লাস দেওয়া আছে, তোমার যা যা প্রয়োজন, একদম 9-10 একটা প্রপার প্রিপারেশন নেওয়ার লেগে যা লাগে সব একদম ফ্রিতে আছে। এরপরেও যদি তুমি আরো গোছানো করে চাও, আমাদের একটা কোর্স আছে নামমাত্র মূল্যেই, যদি ওটাতে ভর্তি হতে চাও, ডিসক্রিপশনে একটা নাম্বার আছে, বা দেখো স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করলেই হইব, কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে পারবা, ঠিক আছে? তো চলো পরেরটার দিকে তাকাই, যেটা হচ্ছে আমাদের চ নাম্বার, এর মান দিয়েছে, ভি এর মান দিয়েছে, সি এর মান দিয়েছে, তো সবার মান আগে তুলতে থাকি, দেওয়া আছে, দেওয়া আছে, তারা এর মান কত দিছে, এর মান দিয়ে দিছে তারা 2 3, তারপরে ভি এর মান তারা দিয়ে দিছে 3 4, ওকে, তারপর তারা সি এর মানটাও দিয়েছে, সি এর মান দিয়ে দিয়েছে এক্স আর ওয়াই,
এখন কথা হইতেছে আমাদের এখানে কিন্তু এ বাদ বি দিয়ে দিছে, তো সবার আগে ব্রেকেট মানে ব্রেকেটের ভেতরে যেটা থাকবে ওইটার মানটা আগে বের করে নিবা, ঠিক আছে? তো আমরা এটার মান আগে বের করতেছি, তো লিখলাম আমরা এখন এ বাদ বি এর মান কত 2 3, বাদ বি এর মান কত 3 4। বাদের নিয়ম তো জানি, আমাদের এটার সাথে এটার যেই মানটা ম্যাচ করবো তার শুধু বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে এখানে যা আছে তা লিখে দেবো। যেমন এখানে 2 3 আমি লিখতাম, কিন্তু 3 তো ম্যাচ খেয়েছে, তো 3 বাদ, শুধু কত লিখবো 2। এইখানে আরো দুনিয়ার কিছু থাকবে ওগুলো আমি লিখবো না, ওগুলোর দিকে আমি তাকাবো না, শুধু যে মিলবো তারা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে আমাদের প্রথমটাতে যা আছে তা বসাই দিছি, এটুক জানছি। এবার সি এর সাথে গুণ করতে বলছে, তো ফাইনালি আমি পুরোটা তুলতেছি, এ বাদ বি ইন্টু সি, কার্তিসীয় গুণজ, এটার মান কত জানছি 2, সি এর মান কত দিয়েছে তারা এক্স আর ওয়াই, কার্তিসীয় গুণজে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, 2 এর সাথে একবার এক্স এর লেখো ক্রমজোড় আকারে, এই যে জোড়া জোড়া আকারে, এই যে একটা লিখছি, আবার 2 এর সাথে ওয়াই এর লিখে দিছি, কাজ কমপ্লিট, আমাদের অঙ্কও শেষ। শেষ, 2 নম্বর পেয়ে গেছো। অবশ্য তুমি পাও নাই, যদি ঢাকা বোর্ডের 26-এ তারা কইরা থাকে সুন্দরভাবে তাইলে অবশ্য পাইছে, কিন্তু তোমারও এরকম কিছু আসতে পারে, এমন এমন জটিল কিছু এমনও পাইছো? আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করছি, এমনও কি জটিল কোনোটা মনে হয়েছে? সব কি একদম ইজি ছিল না? তোমার পরীক্ষা এরকম ইজি হবে যদি তোমার প্রিপারেশন পারফেক্ট থাকে, আর যদি প্রিপারেশন এলোমেলো হও তাহলে এইগুলোই তোমার মাথার ঘাম জড়াইব। এবারও হয়তো শুনছো অনেকেই বলছে পরীক্ষা খুব ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে, আবার অনেকে বলছে একদম জটিল হয়েছে, কি করছে ঢাকা বোর্ডে এবার। তো প্রিপারেশন ভালো মতো নিতে থাকো। এরপরে প্রিপারেশন ভালো মতো নেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যদিও এখনো সাবস্ক্রাইব করে না থাকো কইরা নিও। আর যদি তোমার কোনো ইয়ারি দোস্ত পছন্দের বন্ধু থেকে থাকে তার সাথেও শেয়ার করো, ঠিক আছে? একা ভালো করে লাভ কি? পরে একটা ভালো ভার্সিটিতে গিয়ে দেখলা, কলেজে গিয়ে দেখলা তোমার বন্ধুই সাথে নেই, ভালো লাগবো? তারপরে এদিকে তাকাই, 6 নাম্বার এইখানে এইটা পি কিউ আর ক্রমিক সমানুপাতি, সমানুপাতিকের অধ্যায় কোনটা? আমাদের 11 অধ্যায় বীজগণিত অনুপাত সমানুপাত, এটা থেকেও 2টা পাইছি, এই যে উপরে একটা পাইছি বাংলা টাইপ, আর এখানে আরেকটা পাইছি এই যে এরকম কিছু। 6 নাম্বার এইটুক দেওয়া আছে, তো আমরা তুলি, পি কিউব মাইনাসের কিউ কিউব, এখানে দেওয়া আছে পি প্লাসের কিউ প্লাসের আর পি ইন্টু পি মাইনাসের কিউ। আচ্ছা ঠিক আছে, এটা থেকে আমাদের প্রমাণ করতে বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। এখন সমানুপাতিক জিনিসটা তো একটু বোঝা উচিত নাকি? সমানুপাতিক জিনিসের অর্থ হইতেছে, যেমন পি কিউ আর বলছে না, তুমি যদি পি এর কিউ দ্বারা ভাগ করো আর যদি কিউ এর আর দ্বারা ভাগ করো সেম রেজাল্ট বের হইব। যদি কেউ এই শর্ত মেনে চলতে পারে তাহলে তার আমরা কি বলি? ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক। আরেকটা লাইন একটু বাড়াই, এখন দেখাম যে একটু আর আর গুণ করে দিলে কি পাওয়া যাবো? কিউ কিউ গুণ করলে কি হয়ে যাবো? কিউ স্কোয়ার, আর এখানে পাওয়া যাবো পি আর। তাই যদি কোনোভাবে তুমি এই অঙ্কটা থেকে এইটুক বের করে দেখাইতে পারো তাইলে কিন্তু কাজ হয়ে গেছে। ক্রমিক সমানুপাতিক এইভাবেই কাজ করে। আমাদের ক্রমিক সমানুপাতিক প্রথমটা একদম প্রথমেই, 2 নাম্বারটা দ্বিতীয়, 3 নাম্বারটা তিনিও, স্বাভাবিক কথা, ঠিক আছে। প্রথমটার 3 নাম্বারটার গুণফল, প্রথমটার 3টা তো বললামই, পি কিউ আর, পি প্রথমে কিউ মাঝে আর পরে, প্রথমটার শেষেরটা পি আর আর এর গুণফল মাঝেরটার স্কোয়ারের সমান হয়। এই শর্ত মাইনে কেউ যদি চলে তারে আমরা কি বলি? ক্রমিক সমানুপাতিক। তো এটা থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করতেছি, এটা কিন্তু একটা সূত্র, এখানে কোনো মান টান কিছু দেওয়া নাই। তাহলে তুমি এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা অ্যাপ্লাই করবে। আর সূত্রটা কি? এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হইতেছে এ মাইনাসের ভি ইন্টু এ স্কোয়ার প্লাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার। এই যেটা তো কইরা দেই, এটা এ এটা ভি, এ মাইনাসের ভি তারপরে এ স্কোয়ার প্লাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার, এখানে পি কিউ আর, এখানটাতে পি ইন্টু পি মাইনাসের কিউ। আচ্ছা দেখো তো এখানেও পি মাইনাসের কিউ আছে, এখানেও পি মাইনাসের কিউ আছে না? বাদ দিয়ে দাও, দোনোটাই কিন্তু উপরে, এটা নিচে কিছু নাই মানে মনে মনে একটা 1 অবশ্যই আছে, সে তাহলে উপরের সংখ্যা। আর এখানে উপরে কি আছে? পি মাইনাসের কিউ, হাতের এই পাশেও পি মাইনাস কিউ, ওই পাশেও পি মাইনাস কিউ, বাদ দিয়ে দিলাম। তো এখানে উপরে পাওয়া গেল পি স্কোয়ার প্লাসের পি কিউ প্লাসের কিউ স্কোয়ার, এখানে পাওয়া গেল শুধু একটা পি, এখানে পেলাম পি প্লাসের কিউ প্লাসের আর। বুঝছি না বিষয়টা? সাইড নোটে বলে দিলাম পি মাইনাস কিউ ধারা ভাগ করে, ধারা কি করছি? ভাগ করছি। তারপরে একটু আর বা ক্রস গুণনের হেল্প নেই, এটার সাথে নিচের 1 গুণ হইব, নিচে কিছু নাই মানে তো 1ই আছে, তো 1-এর সাথে গুণ করলে যা আছে ঠিক তাই, পি স্কোয়ার প্লাসের পি কিউ প্লাসের কিউ স্কোয়ার। তারপরে একটু গুণ যদি করি, পি পি গুণ করলাম পি স্কোয়ার, পি এর সাথে কিউ রে গুণ করছি হয়ে গেল পি কিউ, এটাতে গুণ করছি পি আর। যাদের সাথে কিউ স্কোয়ার আছে তাদের এক পাশে রাখি, বাকি সবাই আরেক পাশে পাঠাই দিই, শুধু কিউ স্কোয়ার এটার সাথে আছে তারা রেখে দিলাম, বাকি সব কয়টা দিলাম ওই পাশে পাঠাই। পি কিউ প্লাসের পি আর, সে ছিল আমাদের প্লাসের, ওই পাশে গেলে মাইনাসের, সে ছিল আমাদের প্লাসের, ওই পাশে গেলে কি হয়ে গেল? মাইনাসের। কাটো এটা 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 কাটা, কি পাইছি দেখো দেখি,
কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর, এই যে এটি তো দেখাইছিলাম, একটু সুন্দরভাবে লেখা দাও তো। পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর, অতএব বা সুতরাং পি কিউ আর ক্রমিক, ক্রমিক সমানুপাতি। শেষ। দেখাইতে বলছিল, দেখাই দিছি। কি করতে বলছিল? দেখাইতে না তো লিখে দিই অন্তত, যে দেখানো হলো বা শুট দেখানো হলো। আচ্ছা, এই পর্যন্ত যে এতগুলি যে করলা, কোনোটা কি জটিল লাগছে? কোনটা যদি জটিল লাগে বলতে পারো, কমেন্ট করতে পারো যে ক্লাস জটিল লাগতেছে, বুঝতেছি না, আর ইজি করে বুঝান। চেষ্টা করবো আর ইজি করে বুঝানোর, কিন্তু মনে হয় এগুলো তোমরা পারো। এখন সংক্ষিপ্ত ক্লাস, এখানে যদি আমি বিস্তারিত বেসিক বলতে যাই, তাহলে এই ক্লাসটাই, ছোট ক্লাসটাই হয়ে যাবে বিশাল সাইজের। তুমি একটা দৌড় দিবা যখন দেখবা এটা বিশাল হয়ে গেছে, যে না আরে মাত্র 15টা অঙ্ক করতে কি এত টাইম লাগে নাকি? তো এই জন্য এত বিস্তারিত বলতেছিও না। আর বিস্তারিত যদি দেখে নিতে চাও, চ্যানেলটা তো আছেই। চ্যানেলটা ছোট হইতে পারে, কিন্তু ভিডিও এই পর্যন্ত কিন্তু 1000-এর উপরে আপলোড করছি, তো সবই আছে। জাস্ট তোমার একটু ধৈর্য নিয়ে খুঁজে দেখতে হবে। ভিডিও হয়তো ভিডিও আমার ক্যামেরা তত ভালো না, একটা মোবাইল দিয়ে করি, কোয়ালিটি তেমন ভালো না, কিন্তু ক্লাসের কোয়ালিটি মানে বোঝানোর কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করতেছি। একটু ধৈর্য নিয়ে দেখো, তাইলে ইনশাল্লাহ বুঝতে পারবা। তারপরে একটা বাংলা কথা দিয়ে দিছে, ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত এত, এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত। আরে করছে কি, আমাদের 11 অধ্যায় থেকে 3টা হয়েছিল সংক্ষিপ্ত, এটা আমাদের 11 অধ্যায়। কথাটা বুঝি, অনেক বড় দিছে কিন্তু আসলে খুব সহজ জিনিস, একটু বিষয়টা বুঝি। কি বলছে এখানে? ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত, এটা হয়েছে তাহলে আমাদের ধানের অনুপাত, এটা আমাদের ধান থেকে উৎপন্ন চালের অনুপাত। কারণ সব ধান থেকেই কিন্তু একদম চাল হয় না, কিছুর ভেতরে কিন্তু আমাদের কি বলে, শুধুমাত্র যে ধানের খোসাটাই থাকে, ভেতরে কিন্তু ওই যে উপাদানটা মানে যেটা আমরা চাল বলি ওটা থাকে না। তো এই জন্য হিসাবটা হচ্ছে এইরকম, আমাদের ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত এত। ধরো 4 কেজি তুমি ধান থেকে চাল পাইছো 3 কেজি, বিষয়টা হচ্ছে এরকম। আবার গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত, গম থেকে কিন্তু সুজি উৎপন্ন হয়, তো সেই ক্ষেত্রে তাদের অনুপাত দিয়েছে 5 কেজি গম থেকে 4 কেজি আমরা সুজি পেয়েছি। এখন কথা হইতেছে সমপরিমাণ ধান ও গম থেকে আমি ধরো ধানও এবার 20 কেজি নিলাম, আমি চালও 20 কেজি নিলাম, তাইলে ওই অনুপাতে আমি কি চাল, সরি, আমি ধানও নিলাম 20 কেজি, গমও নিলাম 20 কেজি, দুটোর পরিমাণ কি সমান রাখছি না? ধান আর গমের পরিমাণ কেমন? সমান। এখন ধান থেকে উৎপন্ন হয়েছে চাল, আমাদের গম থেকে উৎপন্ন হয়েছে সুজি, এই দুটোর অনুপাতটা তখন কত, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। খুবই সিম্পল জিনিস, এখানে একটু দেখাই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাব। এ দেখো পরিকার্য, তো যে যে তথ্য আছে আমি লিখতে থাকি। প্রথমে লিখলাম আমি ধান ইস্টু চাল, অনুপাতটা কত? অনুপাতটা হচ্ছে 4:3, 4:3। তারপরে এরপরে গম, গম থেকে কি সুজি, তো এখানে লিখে দিলাম গম, এটা লিখে দিলাম সুজি, এটার অনুপাতটা কত? এটার অনুপাত 5:4। আচ্ছা দেখো, এইখানে এটা হচ্ছে ধানের অনুপাত, সরি ধানের মান, এটা হচ্ছে গমের মান। অনুপাত তো বলা যায়, ধানেরটা 4 গমেরটা 5, হয় দোনোটা 4-4 হইতে হইব, নাহলে দোনোটা 5-5 হইতে হইব। এটা চিন্তা আমি এখনো করতেছি না, আমি ধান আর গমেতে আছি শুধু, ধান আর গম। এটা যদি 4 হয় নিচেরটাও 4 হইতে হবে, এটা যদি 5 হয় নিচেরটাও 5 হইতে হবে, তো এটা বানানো বেশি জটিল। অন্যথায় আমি আরেকটা কাজ করতে পারি, ধরো আমি 4 দ্বারা 5-এর গুণ করলাম, 20 হয়ে গেল। আবার 5 দ্বারা 4-এর গুণ করলাম, এটাও কিন্তু 20 হয়ে গেল। মানে নর্মাল হিসাব কি, ধানের যে মান এটা দ্বারা আমি গমের সবগুলির গুণ দিয়ে দিলাম, আবার গমের যে মান এটা আমি ধানের সবগুলির গুণ দিয়ে দিলাম, মানের মানও ঠিক রইলো, আবার আমাদের দান আর গমের সাইজটাও সমান হয়ে গেল। তো এই প্রক্রিয়াটা আমাদের করতে হবে। তো এখানে একটু করে দিই, 4, 4-এর সাথে আমি গুণ করলাম 5, তারপরে এইখানটাতে আমি 3-এর সাথে গুণ করলাম 5। যেহেতু সে একটা অনুপাত, এটার সাথে যদি আমি 5 গুণ করি, এটার সাথে অবশ্যই আমার সমান রাখার জন্য, অনুপাত সমান রাখার জন্য এইখানে যদি আমি 5 গুণ করি, আমার এইখানেও 5ই গুণ করতে হইব, অন্য কোনো অপশন নাই। অন্য কোনো অপশন কি নাই। এরপরেরটায় এখন এটার আমি গুণ করছি 4 ধারা, তাহলে 4 ধারা যদি 5-এর গুণ করি, অবশ্যই 4-এর আমার 4 ধারায় গুণ করতে হইব, 4-এর 4 ধারায় গুণ করতে হবে। দেখো বুঝছো কিনা? নর্মাল হিসাব, ধানের পরিমাণ দ্বারা গমের সবগুলির আমি গুণ করছি, আবার গমের যে অনুপাত এর দ্বারা আমি ধানের সবকটাতে গুণ করছি। এই যে, তো এখানে মান পাইছি 20, এখানে মান পাইছি আমি কত? 15। একটু এইখানে দেখি, একটু বুঝে নিও। হ্যাঁ, ফাইনালি ধান চাল তোমরা একবারে লিখে দিলে সবচেয়ে ভালো, আমার জায়গা নেই জন্য আমি এই কাজটা করছি। ধান চাল গুণ করে আমি এখানে পেয়েছি কত? 20, এখানে পেয়েছি 15। তারপর হচ্ছে গম আর সুজি, এখানে 4-5-এ 20 পেয়েছি, আর এখানে পেয়েছি 16। দেখো ধান আর গম কিন্তু এবার সেম, ধানেরটা কত? ধানেরটা হইতেছে আমাদের 20,
গমেরটাও কত 20, সেম সেম হয়েছে না? তারা কি এটাই বলছিল না সমপরিমাণ সমপরিমাণ সমান পরিমাণ, এটাও 20 এটাও 20। এখন চাল আর সুজির অনুপাত জানতে চেয়েছে, তো লিখে দিলাম আমি চাল ইস্টু সুজি। চালেরটা কত 15 আর সুজিরটা কত 16। নাও তোমার অঙ্ক শেষ, কমপ্লিট। বুঝছি কি দেখো তো বুঝছো কিনা। পেঁচাল বাড়ছে অনেক, কিন্তু অঙ্ক কিন্তু এই যে এইটুক দিয়ে 2 নাম্বার দিয়ে দিছে। এমন না যেন বাংলায় সব তোমার বিস্তারিত লিখতে হবে এমন কিছু না, এটুকু লিখে দিছো, কাজ কমপ্লিট। এরপরে 6 নম্বর আমাদের জ্যামিতি এসে পড়ছে। ও সরি, জ্যামিতি না, এটা আমাদের ত্রিকোণমিতি। আর ত্রিকোণমিতি জ্যামিতি রিলেটেডই, এমন আলাদা কিছু না, এমন দূর দূরান্তের কেউ না, তারা কাছাকাছি জিনিসই। কি বলছে একটু দেখি। ত্রিভুজ এবিসি এ ভি হইতেছে 90 ডিগ্রি, এবিসি এর মান থিটা হলে প্রমাণ করতে হবে সেটা। ঠিক আছে, করি। এটা ত্রিভুজ আগে বুঝাই। হ্যাঁ, ত্রিভুজ এটা, এখানে এবিসি ভি হইতেছে 90 ডিগ্রি, তাহলে এটার নাম দিয়ে দিলাম ভি, বাকিগুলির নাম দিয়ে দিলাম আমি কত এসি। এটা হইতেছে আমাদের কত নাম্বার? এটা আমাদের পরিকার্য। ঠিক আছে, আর এখানে আমাদের এই সি কোণের মান দিয়েছে থিটা, এটার মান কি দিয়ে দিছে? থিটা দিয়ে দিছে। ঠিক আছে, আমাদের প্রমাণ করতে বলছে সাইন থিটা প্লাস কস থিটা এই দুজনের যোগফল একের থেকে বড়। ঠিক আছে, একের থেকে বড় যেহেতু হয়েছে, কিছু তো করার নেই, আমাদেরও করতে হইব। এখন জ্যামিতির একটা কমন রুলস যদি আমি তোমাদের বলি, ত্রিভুজের যেই কোনো দুই বাহুর যোগফল এর তৃতীয় বাহু থেকে বড়, এটাকে আমরা জানি। ত্রিভুজের যেই কোনো দুই বাহুর যোগফল, ছোট হোক বড় হোক যেমন মন চায় ওরকম, ত্রিভুজের যেই কোনো দুটা বাহুর যোগফল এর 3 নাম্বার মানে আরেকটা যে বাচ্চা গেছে বাহুটা, ওই বাহুর থেকে বড়। তো এখানে যদি আমি চিন্তা করি, দেখাই যেতেছে এসি সবচেয়ে বড়, তো আমি এসি চিন্তা পরে করি, ছোট দুইটারে নেই, এবি আর বিসি। তো আমি কি করলাম, এবি প্লাসের বিসি, এটা এই দুটো ছোট বাহু, এই দুটোর যোগফল অবশ্যই আমাদের এসি থেকে কেমন বড়, এটা আমরা জানি। এটা আমাদের একদম প্রমাণিত জিনিস, এমন না যে এটা আমাদের নতুন করে আবার প্রমাণ করে দেখাই দেবো, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফলের তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। চাইলে সাইড নোট একটা দিতে পারো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর মানে বড়, বৃহত্তর। ঠিক আছে, এখন একটা কাজ করি, দেখো আমাদের এই পাশে একটা 1 আছে না, তো এসিরে যদি আমি এসি দিয়ে ভাগ দিই তাহলে কি 1 পাওয়া যায় না? তো এই মাথায় এইটুকু বুদ্ধি রাখো যে আমি এসি দ্বারা ভাগ করে 1 আনতে চাইতেছি, তো ভাগ করলে তো উভয় পক্ষেরই করতে হইব, তো এই পাশেও ভাগ হইব। তাহলে এবিরও আমি এসি দ্বারা ভাগ করলাম, তারপর আমি বিসিরেও এসি দ্বারা ভাগ করলাম, এখানে আমি তাহলে এসিরেও এসি দ্বারা ভাগ করলাম। এখানে একটা সাইড নোট প্রয়োজন আছে, এসি ধারা ভাগ করে, এসি ধারা কি করে ভাগ করে। এখন তাকাও দেখি এবি বাই এসি, এটার জন্য আমি কোন চিন্তা করি, কোণের অপোজিটে যে বাহু থাকে তার আমরা কি বলি? লম্ব বলি। তার আমরা কি বলি? লম্ব বলি, মানে এটা লম্ব। আর এটা কি সবচেয়ে বড় বাহু রেখে আমরা অতিভুজ বলি না? আর নিচে আছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ আমরা কি সাইন নামে ডাকি না? জানি তো সাইনের অনুপাত কি লম্ব বাই অতিভুজ না? সাগরে লবণ অতি, শুনছো মনে হয় এই লম্বা জার্নিতে, এটা অন্তত শুনছো। 9 10 যেহেতু উঠছো, 10 যারা আছো অবশ্যই শুনছো। 9 এটাও এখন যেহেতু আমাদের মাঝামাঝি এসে পড়ছে বছরের, তাহলে অবশ্যই তোমরাও জানো সাগরে লবণতি লম্ব বাই সাইন, লম্ব বাই অতিভুজ সাইন। তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? সাইন থিটা প্লাস, এটা হচ্ছে বিসি মানে ভূমি, ভূমি বাই অতিভুজ কি কজ না? তো এটা হচ্ছে কজ, তো এখানে লেখা দাও তুমি কজ থিটা। এসি দ্বারা এসি রে কাটছো, কত হইব? 1 হইব না? ব্যাস, এটি তো প্রমাণ করতে বলছো, তো এইখানে লিখে দিলাম। সুতরাং সাইন থিটা প্লাসের কস থিটা এর যোগফল একের থেকে বড়, প্রমাণ হয়ে গেছে। এত বিস্তারিত বাংলা টাংলা কিছু লিখিনি, একটা চিত্র এঁকে দিছি, এইটুকু বলে এসে আমার নাম্বার পুরো 2 দিয়ে দিব। স্যারের সাথে শত্রু থাকলেও 2 দিয়ে দিব, নাই এমনিই বললাম আমাদের 2, এইটুকু লিখলেই হয়ে যাবো। ঘাবড়ানোর কিছু না, যেন একটা বর্ণনা দিতে হইব, এটা ধরছে ওটা দরকার নাই। এগুলো তুমি সিকিউর জন্য রাইখা দাও, সিকিউতে লেখো, বিস্তারিত লেখো। এসকিউতে এইটুকু করছো, কাজ শেষ। এবার পরেরটা, এবার কি দিয়ে দিছে? এটা কি দিছে? এটা তো আমাদের পরিমিতি এসে পড়ছে। হ্যাঁ, পরিমিতি বেলন, পরিমিতি এমন অনেকেই আসো করো কি, জানোই তো যে ত্রিকোণমিতি ভালো মতো শিখলে সিকিউতে পরিমিতির তেমন একটা দরকার পড়ে না নাকি? এই জন্য এই পরিমিতি হিসেবে মোটামুটি একটা অবহেলিত অধ্যায়, এটার মোটামুটি অনেকে অবহেলা করে। এটা থেকে এরকম একটা প্রশ্ন এসে পড়লো, মনে হইতে পারে কি না কি জানি, কারণ জানি না।
কিন্তু যদি তুমি যাই না থাকো এই জিনিসটা একদম সিম্পল। একটু বোঝানোর চেষ্টা করি। কি দিয়ে দিছে? একটি সমবৃত্তভূমি বেলনের বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিছে, মানে আমি ক্ষেত্রফলের মান জানি, কিন্তু কার? বক্রতলের। 150 সেন্টিমিটার। এর উচ্চতাটাও জানি। বেলনের ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো এটাতে কি কি তথ্য দেওয়া আছে এগুলো একটু তুলি। দেওয়া আছে একটু সৌন্দর্যের জন্য তুলতেছি। বেলনের বক্রতলের ক্ষেত্রফল, তো লিখতেছি বেলনের বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে 150 বর্গ সেমি। আর কি দেওয়া আছে? বেলনের উচ্চতা আমরা এস দ্বারা প্রকাশ করি, আর মান তারা দিয়ে দিছে কত? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার বুঝছি। বেলনের ক্ষেত্রফল দেওয়া আছে, বেলনের উচ্চতা দেওয়া আছে, আমাদের কাছে ব্যাসার্ধ জানতে দিচ্ছে। তো লিখলাম ধরি বেলনের ভূমির ব্যাসার্ধ, শুধু ব্যাসার্ধ লিখে দিলাম, ব্যাসার্ধ। আর এখন আমরা বক্রতলের একটা ক্ষেত্রফলের সূত্র জানি, দুইটা সূত্র জানি। এক হইছে বেলনের সমগ্রতলের ক্ষেত্রফল, আর আরেকটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। দুটা কিন্তু আলাদা। বক্রতলের ক্ষেত্রফলটা কি? বেলনের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। আর যদি সমগ্র তল হইতো তাহলে সূত্রটা হইতো 2 পাই আর প্লাস এইচ, এই যেটা হইতো। যাক, এখন এই জিনিসটা খেয়াল রাখবো, বক্রতল হইলে আমাদের সূত্র হয়েছে এই যেটা 2 পাই আর এইচ। এটা আমাদের বক্রতলের ক্ষেত্রফল, এটা আমাদের বক্রতলের ক্ষেত্রফল। প্রশ্ন মতে তারা সমান। প্রশ্ন মতে 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 150। আমাদের শুধু আর এর প্রয়োজন, বাকি সবার ওই পাশে পাঠাই দাও। 150 2 পাই এইচ, তো মানটান বসাই। 150 2 ইন্টু 3.1416। এইচ এর মান কত জানছি? এইচ এর মান 8 জানছি। তো ক্যালকুলেট করে দেই, ডাইরেক্ট ক্যালকুলেট করে দাও। উপরে আছে আমাদের 150, নিচে পাইছি 2 ইন্টু 3.1416, তারপরে ইন্টু আছে 8। কত পাইছি? 2.98। আর অনেক কিছু আছে, তো এই পর্যন্ত লিখে দিলাম, এত সেন্টিমিটার। শেষ, কমপ্লিট। কয়টা শেষ করলাম? প্রথম 10টা শেষ করছি, জায়গা ছিল না, এজন্য 5টা লিখতে পারিনি। এবার তাহলে বাকি 5টা একটু দেখাই, তো একটু ধৈর্য নিয়ে দেখো। বাকি 5টা কমপ্লিট করলে আমাদের এসকিউ একদম 15টা ঢাকা বোর্ডের কমপ্লিট। তো বাকি 5টা করি। নাম্বার, এটা আমাদের পরিমিতি থেকে হয়েছে, প্রশ্নটা জানি। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 এবং 10। ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল দিয়ে দিছে, অন্তর্ভুক্ত কোণ জানতে চেয়েছে। তো চিত্রটা একে বুঝাই। নাম্বার, ধরলাম এটা আমাদের একটা ত্রিভুজ, ঠিক আছে। ত্রিভুজের একটা বাহু 20, ধরো এটাতে 20 ধরে নিলাম, আর এটাতে 10 ধরে নিলাম। এই পুরোটার আমি ক্ষেত্রফলও জানি, পুরো এরিয়াটা জানি আমি কত? পুরো এরিয়া দিয়েছে 50। আমাদের কাছে এদের মধ্যবর্তী যে কোণ এটা জানতে চেয়েছে। এটার জন্য খুব চমৎকার একটা সূত্র আছে, হাফ এবি সাইন থিটা। এই সূত্রটা, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। যদি দুইটা আমাদের বাহু এবং তাদের মধ্যবর্তী কোণটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করি। তো এখানে কি কি দেওয়া আছে? নম্বরের জন্য প্রথমে লিখবা দেওয়া আছে ত্রিভুজের দুইটি বাহু এ সমান ধরে নিলাম 20, একক কি দেওয়া আছে? সেন্টিমিটার, এবং বি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এবং ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েছে 50 বর্গ সেন্টিমিটার। একটু সাজাই গুছাই লিখলাম আর কি। এখন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল, সূত্রটা অ্যাপ্লাই করতেছি। সূত্রটা হচ্ছে হাফ এবি সাইন থিটা, মান কত? 50। আমার এইখান থেকে মূলত থিটারের প্রয়োজন, বাকি যা আছে এই পাশ থেকে ওই পাশে পাঠাই দিই। তো আমি সাইন থিটারে রেখে দিলাম, 50 লিখলাম। এটা এই পাশে ছিল আমাদের ভাগ আকারে, মানে 2 এর কথা যদি চিন্তা করি, ওই পাশে গেলে কি হয়ে যাবে? অবশ্যই উপরে গিয়ে গুণ হইব। এবি এই পাশে গুণ আকারে ছিল, ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাব? ভাগ। তারপরে এখানে সাইন থিটা
50 গুণ 2, এর মান দিছি আমরা 20 আর বি এর মান ধরছি 10। তো হিসাব নিকাশ যদি করি, এখানে আমরা 10 দিয়ে এটা কাটলে 5 বার গেল, তারপরে এটা ধারে এটারে কাটলে 4 বার গেল, 4 5 20, 2 দিয়ে 4 কাটলে 2 বার গেল, মানে হাফ পাওয়া গেছে। সাইন থিটা, তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটর তুলে নিও, ডাইরেক্ট হাফ হিসাব করবো। এখন বলো তো সাইন কত ডিগ্রির মান হাফ? জানা আছে? 30 ডিগ্রির মান না? সাইন 30 ডিগ্রির মানে তো হাফ। তো সাইন সাইন বাদ দিয়ে দাও, থিটার মান কত জানছি? 30। আমাদের কাছে এটাই জানতে চেয়েছিল কোন দ্বয়ের মধ্য আমাদের বাহুদের মধ্যবর্তী কোণটা আসলে কত, তাহলে কোণটা কত ডিগ্রি? অবশ্যই অবশ্যই 30 ডিগ্রি। বিষয় কি বুঝছি? ক্লিয়ার না? একদম সিম্পল ছিল। পরে ঠ নাম্বার জ্যামিতি অংশ থেকে আসছে, একটু চিত্র আঁকা লাগবো, একটু বেশি বুঝাইতে হইব, তো দেখো ধৈর্য নিয়ে। দেখি কি বলছে। ঠ নাম্বারে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি। কিছু বুঝতেছি না, চিত্র এঁকে বুঝাই, পুরোটা বুঝবা। এখন কি বলছে? এ বি সি ডি বৃত্তস্থ একটা চতুর্ভুজ। ঠ নাম্বারের জন্য তুমি সবার প্রথমে একটা বৃত্ত অঙ্কন করো। হ্যাঁ, এটা আমাদের একটা বৃত্ত, এটার ভেতরে তুমি তোমার মন মতো একটা চতুর্ভুজ অঙ্কন করো, যেভাবে মন চায়, যেমনে মন চায়। যেহেতু বলছে চতুর্ভুজ, তোমার যদি মন চায় তুমি সুন্দর করে রাখবা আঁকো, তোমার যদি মন চায় তুমি আঁকা বাঁকা করে রাখবা আঁকো, কোনো প্রবলেম নাই। তোমার একটু আঁকা বাঁকা করে আঁকি। হ্যাঁ, দেখি ঘটনাটা কি ঘটে। এই যে একটা আঁকলাম, এই যে মানে তেমন কোনো সৌন্দর্য রাখতেছি না, আঁকলাম কোনো রকম, ঠিক আছে? ঠিক আছে, একটা চতুর্ভুজ আঁকছি, একটু নামকরণ করি। এ বি সি ডি, তো নাম দিয়ে দিলাম ধরো তার এ, তার নাম দিয়ে দিলাম ভি, তার নাম দিয়ে দিলাম সি, তার নাম দিয়ে দিলাম ডি। এবার কি বলছে? এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি। আচ্ছা, এডি বাহু তোমার ই পর্যন্ত বর্ধিত করতে হইব, তাহলে দিলাম তোমার আমি এই যে ই পর্যন্ত বর্ধিত কইরা। ওকে, আর কিছুর প্রয়োজন নাই। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করছি। বর্ধিত করলে প্রমাণ করো যে এ বি সি কোণ, এ বি সি কোণ কই আছে? এ বি সি কোণ, এই যে এই কোণটার কথা বলছে, এই যে এই কোণটা, এই কোণটা আর সিডিই, সিডিই এই যে বাইরে যে কোণটা অঙ্কন করছি, এই দুটো কোণ সমান, এটা আমাদের দেখাইতে বলছে, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে বলছে। ঠিক আছে, ওকে ফাইন, যেহেতু প্রমাণ করতে বলছে আমরা করবো। এখন তুমি কি 23 নম্বরে উপাদ্য করছো? একদম বইয়ের 23 নম্বরে উপাদ্য, নতুন বই হোক পুরান বই হোক, সব জায়গায় 23 নম্বর এখনো ফিক্সডই আছে। বৃত্তের ভেতর অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুই বাহুর যোগফল দুই সমকোণ। কি বলছি বোঝো নাই? একটা বৃত্তের ভেতর তুমি যদি চতুর্ভুজ আঁকো, চতুর্ভুজ দেখতে যেই রকম মন চায় ওই রকম হোক, তার বিপরীত দুই বাহুর যোগফল কত? অবশ্যই অবশ্যই দুই সমকোণ। কয় সমকোণ? দুই সমকোণ। মানে আমি এ আর সি, এ কোণ আর সি কোণটা যদি দুই যোগ করি দুই সমকোণ পাবো। এখান থেকে আমি বি আর ডি এর যদি যোগ করি তাও আমি কয় সমকোণ পাবো? দুই সমকোণ পাবো। তো এই প্রক্রিয়াটা এখানে একটু অ্যাপ্লাই করি। ত্রিভুজ এ বি সি ডি এ, আমি লিখতেছি এই কোণের নাম কি? এ বি সি প্লাস এই কোণের নাম কি? এডিসি। এই যে ভেতরেরটা কিন্তু আমি এটা লিখতেছি, হ্যাঁ, এ ডি সি সমান কয় সমকোণ? দুই সমকোণ, দুই সমকোণ। সাইড নোটে বলে দিতে পারো, বৃত্তে অন্তর্লিখিত অন্তর্লিখিত চতুর্ভুজের চতুর্ভুজের বিপরীত দুই বাহুর যোগফল, বিপরীত দুই বাহুর যোগফল দুই সমকোণ, দুই সমকোণ। শেষ, মানে 23 নম্বর উপাদ্র আমি লিখে নিলাম। এখন এটা আমি জানছি এ বি সি যোগ এ ডি সি সমান দুই সমকোণ। তারপর একটু খেয়াল করো, এখানে এডিই একটা কি সরল রেখা না? এডিই একটি কি সরল রেখা, এই যেটা, যেটা আমি খেয়াল দিলে দেখবো এটা হচ্ছে কার কার যোগফল? এডিসি আর আমাদের সিডিই এর জন্য যোগফল না? তো এটা আমি একটু লিখতেছি, এডিই সমান এই যে কোণের নাম কি? এডিসি। দেখছি তো, এই যে বিষয়টা এটা বুঝাইতেছি, এই যে সোজা দাগ যেটার নাম হইতেছে আমাদের এডিই, এখানে একটা দাগ দিছি, এটা একটা সোজা দাগ, তাহলে এখানে 180 ডিগ্রি আছে, মানে দুই সমকোণ। আর এটার ভিতরে দুইটা কোণ আছে, এই যে এটা একটা এটা একটা, এই যে এটা একটা কোণ এটা একটা কোণ, এইভাবে লেখলে আবার 90 ডিগ্রি মনে করো, 90 না, আঁকা বাঁকা যেমন হোক সবার জন্য এটা প্রযোজ্য। তো আমি লিখতেছি এডিসি প্লাস সিডিই, সিডিই এটা সমান কয় সমকোণ? দুই সমকোণ।
বুঝছি তো বিষয়। এখন দেখো এটাও দুই সমকোণ, মানে এইটুকের মানও দুই সমকোণ, এইটুকের মানও কয় সমকোণ, দুই সমকোণ। ধরো এটার নাম তুমি দিলে 1 নম্বর সমীকরণ, এটার নাম দিলে 2 নম্বর সমীকরণ। তো লেখা দাও 1 ও 2 হতে, 1 ও 2 হতে। এটার মানও 2, এটার মানও 2, তাহলে তার দুজনে কি সমান না? তো লেখা দাও যে এখানে আমি পাইছি কি নাম, এ বি সি, আর এখানে পাইছি এ ডি সি। এখানে পাইছি আমি এ ডি সি প্লাস এর সি ডি ই। তুমিও দুই সমকোণ, তুমিও দুই সমকোণ, এর অর্থ কি তোমরা দুজন সমান। এখন দেখো এইখানটা তো আমাদের এডিসি আছে, এখানে এডিসি আছে, বাদ দিয়ে দিই। বাদ দিলে এইখানটাতে রইলো এ বি সি, আর এইখানটাতে রইলো সি ডি ই। কি করছো তুমি? এ ডি সি বাদ দিয়ে বা বিয়োগ করে একটা লিখলেই হয়েছে। আর আমাদের কাছে এডি প্রমাণ করতে বলছে না। দেখো তো একটু মিলে, এ বি সি, এই যে বিসি, এই যে বিসি, সিডিই, এই যে সিডি। বুঝছি, জ্যামিতিক প্রমাণ, একদম সিম্পল একটা প্রমাণ ছিল। বুঝছি মনে হয়? না বুঝলে আবার একটু দেখে নাও। এরপরে 6 নম্বর, এরপর আরেকটা জ্যামিতিক প্রমাণ দিছে, এটা গুরুত্বপূর্ণ, এটা থেকে আমি মনে করি এটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এই যে 2 নম্বর যেটা দিয়ে দিছে, 2 নম্বর কি বলছে? প্রমাণ করো যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। এই সামান্তরিকের আয়ত কি তুমি চিনো? সামান্তরিকের আয়ত কি চেনো? আচ্ছা ঠিক আছে, সামান্তরিক বলতে তোমার মাথায় হয়তো যে এইরকম কিছু একটা আসে না, এইরকম কিছু একটা আসে না। আর আয়ত বলে তোমার মাথায় স্ট্রেট এর একটা কিছু আসে, এই যে এটা একটা কিছু আসে, এটাও কিন্তু আয়ত, হ্যাঁ নাকি উল্টা বলছি? একটু হিসাব করে দেখো তো। খুব সিম্পল জিনিস, ছোট থেকে শিখতেছো, তাও কেমন একটু এলোমেলো লেগে যায় নাকি? আমাদের সামান্তরিকের বৈশিষ্ট্য হইতেছে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। তো এটার বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল না? এটারও তো বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল নাকি? আচ্ছা, তারপরে এইখানে আমাদের এই কোণটা কি সমান না? আবার এই কোণটা সমান না? তো সামান্তরিকের বৈশিষ্ট্য হয়েছে কি? সামান্তরিকের বৈশিষ্ট্য হয়েছে যে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, বিপরীত কোণগুলিও সমান ও সমান্তরাল। তাহলে সামান্তরিক আর আয়ত, এখানে তোমার কাছে একটা আমি প্রশ্ন রাখি, সকল সামান্তরিক আয়ত বা সকল আয়তই কি সামান্তরিক? প্রশ্নটা বুঝছি তো, মানে বুঝাইতে চাইতেছি এই দোনোটার নাম যদি আমি আয়ত বলি তাহলে কি ঠিক আছে, বা দোনোটার নাম যদি আমি সামান্তরিক বলি তাহলে কি ঠিক আছে? কোনটা সঠিক? এর মধ্যে থেকে একটা সঠিক আর একটা ভুল, কোনটা কমেন্টে জানাও যদি এই বিষয়ে তোমার একটা প্রপার ধারণা থেকে থাকে। আর যদি না জানো কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? এখন দেখো আমাদের কাছে কি বলছে, ধরে নিলাম প্রমাণ করছি বৃত্ত অন্তর্লিখিত একটি সামান্তরিক একটা আয়ত। বৃত্তে আমি এখানে একটা বৃত্ত আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। এটা করলে অবশ্যই অ্যান্সার বুঝে যাইবা, এটা খেয়াল দিয়ে দেখলে তুমি এটার আনসার জেনে যাবে। যদি ভুল কইরাও থাকো কমেন্ট, এরপর ঠিক করার সুযোগ আছে। এটা আমাদের একটা বৃত্ত, এটার ভিতরে আমি যদি একটা সামান্তরিক অঙ্কন করি, আমি সামান্তরিক অঙ্কনের ট্রাই দিতেছি কিন্তু আসলে আঁকা যাইব না, চাইলেও আমি এখানে সামান্তরিক আঁকতে পারবো না, হইব না। যাক আঁকি, এই যে এরকম একটা কিছুই আঁকলাম, বিপরীত বাহুগুলি সমান রাখছি তো, হ্যাঁ সমান রাখছি। ওকে, মানে যে এই বাহুটা সমান, এই বাহুটা সমান। আবার তাহলে আমাদের এই কোণটাও সমান, আবার আমাদের এই কোণটাও কেমন সমান, যেহেতু সে একটা সামান্তরিক। এখন এখান থেকে অনেক কিছু প্রমাণ করার আছে। ধরেন একটা নামকরণ করি, এটা নাম আমি দিয়ে দিলাম এ বি সি ডি। আমাদের বলছে প্রমাণ করছি বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক একটা আয়ত, লিখতেছি এ বি সি ডি একটি বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক। সামান্তরিক নাকি ঘটনা, সামান্তরিক যদি হয়ে থাকে। আচ্ছা ও আরেকটু গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি মিস করছি। আয়ত, আয়ত হইতে হলে বিশেষ একটা বৈশিষ্ট্য তার পালন করতে হইব, তার প্রতিটা কোণ কিন্তু 90 ডিগ্রি হইতে হইব, তার প্রতিটা কোণ কি 90 ডিগ্রি। একটা কোণ 90 হওয়া অর্থই বাকিগুলি 90 হয়ে যাব, ঠিক আছে? আয়তর বেলায় তো এখানে যদি কোনো রকম আমি প্রমাণ করতে পারি যে আমার বি কোণ বা সি কোণ বা ডি কোণ বা এ কোণ কেউ একজন 90 ডিগ্রি, তাইলে পুরোটাই আমাদের কেমন হয়ে যাব, আয়ত হয়ে যাব। সামান্তরিক থেকে কি হয়ে যাব, হঠাৎ করে সে আয়ত হয়ে যাব। তো এটা আমাদের প্রমাণ করতে হইব। এখন এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক ধরে নিলাম। এখন আমরা মনে হয় একটা তথ্য অবশ্যই জানি, আমাদের এই যে বিপরীত যেই দুইজন আছে, বিপরীত কোণগুলি কেমন সমান। তো আমি লিখতে পারি এইখানটাতে যে আমাদের এ কোণ
প্লাসের সি কোণ সমান কয় সমকোণ? 2 সমকোণ। কেমনে হইল? বৃত্তে অন্তর্লিখিত যেই কোনো চতুর্ভুজের বিপরীত দুই কোণের যোগফল কয় সমকোণ? 2 সমকোণ। ঠিক আছে, তারপর আমি এবার চাইলে এটাও লিখতে পারি যে বি যোগ ডি ইজ ইকুয়াল টু এটাও কয় সমকোণ? 2 সমকোণ। এটাও আমি লিখতে পারি। কারণ কি, ওই যে একটা কথা 23 নম্বরের উপরে তুমি যেটা শিখছো ওই বাংলাটা দিয়ে দিতে পারো একটাতে, বা একটু আগে তো লিখলাম ওই জিনিসটাই। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুই বাহুর যোগফল কত? 2 সমকোণ। আর সামান্তরিকের বেলায় আমরা জানি প্রতিটা বাহু মানে বিপরীত বাহুগুলি সমান। বিপরীত বাহুগুলি কেমন? সমান ও সমান্তরাল। তাহলে আমাদের যে কোণগুলি তারাও কিন্তু পরস্পর কেমন? সমান। তারাও কেমন? সমান। তো এখানে আমার দুইটা প্রয়োজন, আমি যে কোনো একটা লিখলেই কাজ হয়ে যাবে, যে কোনো একটা লিখলেই হয়ে যাবো, দুইটার আমার প্রয়োজন নেই। তো আমি ধরো উপরেরটাই কাউন্ট করলাম, নিচেরটা আমি মুছে দিলাম। এটা বোঝানোর জন্য দুটোটা লিখছিলাম। ওই যে বাংলা কথাটা লিখছো 23 নম্বরের উপপাদ্যের যেই কথাটা ছিল 23 উপপাদ্য দিয়ে বুঝাই দিলাম যে এই কথাটা এখানে একটু লিখে নিবা। হ্যাঁ, এখন দেখো এখানে আমি লিখতে পারি এ ইজ ইকুয়াল টু সি। সাইড নোট কি? সামান্তরিকের বিপরীত কোণদ্বয় সমান। ঠিক আছে, আচ্ছা। তো এবার আমি এই সমীকরণটার একটু হেল্প নিব। তো এখানে আমি কি পেয়েছি? এ প্লাস এর সি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। এখানে এ যে কথা সি একই কথা, তো আমি সি এর পরিবর্তে কি এ লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। একটাই আরেকটাই কয়টাই হইলো? দুইটাই হইলো। কয় সমকোণ? 2 সমকোণ। দেখো তো কনসেপ্ট বুঝতেছো কিনা? তাইলে এর মান কত দাঁড়াইলো? 2 দিয়ে 2 এর ভাগ দিয়ে দিছি, তাহলে কত হয়ে গেল? 1 সমকোণ না? 1 সমকোণ। সুতরাং এ সমান সি সমান ভি সমান ডি সমান 1 সমকোণ। অর্থাৎ এ বি সি ডি একটি কি জিনিস? আয়ত। শেষ। এইটুক লিখছো, তোমার কাজ কমপ্লিট, তুমি শিক্ষা লাইছো। বুঝছি না, সিম্পল জিনিস। আবার একটু বলে দিই, কারণ মনে হতে পারে একটু প্যাচ লাগতে পারে। আমরা জানি একটা বৃত্তের ভেতর অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুই কোণের যোগফল 2 সমকোণ। তো সেই ক্ষেত্রে আমি লিখতে পারি এর বিপরীতে সি আছে, তো এ আর সি এর যোগফল 2 সমকোণ। আবার আমি সামান্তরিকের বেলায় জানি আমাদের সামান্তরিকের বিপরীত কোণগুলি কেমন? সমান। তো এই ক্ষেত্রে এ আর সি কেমন? সমান। তো আমি এই জিনিসটা আবার একটু লিখছি, আমি জানি এ আর সি সমান, তো সি এর পরিবর্তে আমি এ লিখতেই পারি। একটা এ আরেকটা এ, দুইটাই হইলো। দুই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবো, 2 দ্বারা 2 এর ভাগ করছে, 1 সমকোণ হয়েছে। আর যদি একটা কোণ 1 সমকোণ হয়, বাকিগুলি অবশ্যই 1 সমকোণ কইরেই তো হইব নাকি? আর প্রতিটা কোণ বা একটা কোণ যদি আমাদের 90 ডিগ্রি হয়ে যায়, তো সেক্ষেত্রে সে কি হয়ে যায়? সে আয়ত হয়ে যায়। সেই সামান্তরিকটা কি হয়ে যায়? আয়ত হয়ে যায়। তাহলে সকল সামান্তরিকই কি আয়ত, নাকি সকল আয়তই সামান্তরিক? অ্যান্সারটা দিও কিন্তু। এরপরে ড নাম্বার হইল ঢ নাম্বার, তারপরে আরেকটা, আর মাত্র 2টা আছে, তাইলেই শেষ। প্রায় আমরা শেষের দিকে এসে পড়ছি। এমন জটিল কিছু পাও নাই এখনো পর্যন্ত, তো বোঝা যায় তুমিও যদি প্রিপারেশন ভালো নেও তাহলে বোর্ড পরীক্ষা তোমারও চমৎকার হইব, এরকম ইজি প্রশ্নই পাইবা। এটার জন্য আমি জ্যামিতি বক্স নিতেছি না, এইখানে বুঝাই দিতেছি। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আঁকো। সবার প্রথমে স্কেল দিয়ে 4 সেন্টিমিটার আঁকো। এটা 4 সেন্টিমিটার ধরে নাও, এটা 4 সেন্টিমিটার। স্কেল বসাইছো, এই যে এরকম একটা স্কেল বসাইছো, স্কেল বসাই মেপে নিছো ডাইরেক্ট। এই যেটা আমি বসাইলাম, এটা তো ইঞ্চি দিয়ে বুঝাইতেছি, তুমি তো সেন্টিমিটারই আঁকবা। ধরো এই যে এই পর্যন্ত এই যে 4 ঠিক আছে, এই যে এই পর্যন্ত 4 নিলাম, 4 সেন্টিমিটার দেওয়া আছে, 4 সেন্টিমিটার। তারপর তুমি কাটা কম্পাসটা এখানে বসাইবা, কাটা কম্পাসটা এখানে বসাই একটা কি করবা? জাস্ট একটা বৃত্ত এঁকে দিবা। হ্যাঁ, কেমন আঁকছি ধরে নাও, এটা একটা সুন্দর বৃত্ত। হ্যাঁ, একটু বেশি আজে বাজে হয়েছে, একটু ভালো মতো আঁকি। ধরলাম এই যে এটা 4, এই যে চলে, বুঝে নাও। হ্যাঁ, যেইখানে তুমি ব্যাসার্ধটা আঁকছো না, ওই বিন্দুতে ধর এটার নাম ও দিয়ে দিলে, এটার নাম এ দিয়ে দিলে, এখানে একটা 90 ডিগ্রি আঁকবা। 5 চাপে 90 ডিগ্রি আঁকা তুমি পারো, কাটা কম্পাসের হেল্প নিবা। প্রথমে এইখানটাতে বসায় এইদিকে একটা বৃত্ত চাপ, একটা চাপ, এখানে বসে এখানে দ্বিতীয় চাপ, এখানে বসে এখানে তৃতীয় চাপ, এখানে চতুর্থ চাপ, এখানে পঞ্চম চাপ। তারপরে একটা স্কেল নিবা, সুন্দরভাবে বসায় টসায়, দেখতে সুন্দর দেখা যায়, একদম পারফেক্ট বসছে, তখন একটা দাগ দিয়ে দিবা। ব্যাস, এটার নাম ধরো পি দিয়ে দিলাম। তাইলে আমাদের এই যে পি আঁকছি না, এটা আমাদের এ বিন্দুতে, মানে ও এর উপর এ বিন্দুতে কি জিনিস?
স্পর্শকগুলি ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি আকারে থাকে। বুঝছি, বিষয় ক্লিয়ার। লাস্ট ওয়ান আমাদের এই যে জিনিসটা, তো এটার জন্য আমাদের বক্স আঁকার কোনো প্রয়োজন পড়ে না, প্রচুরক নির্ণয় করতে বলছে, প্রচুরকের সূত্রটা জানলেই হয়েছে। তো কি কি দেওয়া আছে এই বিষয়গুলি একটু আগে লিখে নিই। দেওয়া আছে। এখন প্রথম কথা হচ্ছে যে দেওয়া আছে প্রচুরকের কথা যেহেতু বলছে, গণসংখ্যা সবচেয়ে বেশি কি 13 না? তো এই বিষয়টা একটু খেয়াল দাও। এখানে গণসংখ্যা সর্বাধিক 13, যা কোন শ্রেণীতে আছে? এই যে 61 থেকে 70 শ্রেণীতে, যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। সুতরাং প্রচুরক শ্রেণী কোনটা? এই যেটা 61 থেকে 70। এবার তুমি সুতরাং দিলে লিখতে থাকো। এখানে আমাদের কি কি মান প্রয়োজন পড়ে? সূত্রটা হচ্ছে মূলত আমাদের এই যে এরকম f1 প্লাস এর f2, সূত্রটা জানি কি ছিল, f1 প্লাস এর f2, সরি, l প্লাস এর f1 প্লাস এর f2 ইন্টু h, এই যেটা, বুঝছে? এখন তাহলে l এর মান f1 f2 h এর মানগুলি একটু বের করি। লিখতে পারি এখানে l এর মানটা কত? l এর মান আমাদের যে প্রচুরক শ্রেণী পেয়েছি তার নিম্ন সীমা মানে 61। f1 আমাদের সর্বোচ্চ যে গণসংখ্যা পাওয়া গেছে তার থেকে যদি আমি পূর্ববর্তী গণসংখ্যার বিয়োগ করি তাইলেই পাওয়া যায়। তো এখানে 13 থেকে 10 বিয়োগ করলাম, পাওয়া গেল কত? 3। f2 এর মান এটা থেকে পরেরটারে বিয়োগ করতে হবে। তো 13 থেকে 9 পাওয়া গেল 4। h এর মান হইতেছে শ্রেণীব্যাপ্তি 51 সহ 60 কত হয়? 10 হয়। তাহলে এখানে কত লিখে দিবা? 10। এবার তাহলে সুতরাং প্রচুরক সূত্রটা কি? l প্লাস এর f1 প্লাস এর f2 ইন্টু h। ব্রেকেট দিলেও চলে, না দিলেও চলে। l এর মান 61, f1 এর মান 3, f2 এর মান 4, h এর মান 10। 61 এখানে হইল আমাদের 30 আর এখানটাতে হইল 7। ডাইরেক্ট ক্যালকুলেটরে হিসাব করে দেই। ক্যালকুলেটর যদি আমরা হিসাব করি পুরো মান বের হয় কত? 65.2857, অনেক কিছু আছে, তো 6 পর্যন্ত দিয়ে দিলাম আর লিখে দিলাম প্রায়। যেহেতু সব মান লিখিনি এই জন্য কি দিয়ে দিছি? প্রায়। ব্যাস, কমপ্লিট। আমাদের 15টা এসকিউ কমপ্লিট হইলো। যারা যারা শেষ পর্যন্ত আসো তাদের অনেক অনেক ধন্যবাদ। ক্লাসটা কেমন লাগলো একটা কমেন্ট করে দিও। আর সামনে কি চাও, কোন বোর্ডের বা কোন অধ্যায়ের সমাধান চাও, কমেন্ট করতে পারো। তো দেখা হইতেছে সামনের ক্লাসে।